ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো হচ্ছে তোমাদের জীবনী শক্তি। অধ্যায়টার নাম কি? জীবনী শক্তি। এটা হচ্ছে আমাদের এসএসসির বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা খুবই 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 জরুরি, কারণ হচ্ছে এখান থেকে সিকিউ একটা থাকবেই, মাস্ট। এমসিকিউ 3 থেকে 4টা মাস্ট। তার ভিতরে ম্যাথ টাইপের এমসিকিউ অর্থাৎ হিসাব আর কি একটা থাকবেই। হ্যাঁ, বোঝা গেছে ভাইয়া? তো এই জন্য এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো লেট গেট স্টার্টেড অ্যান্ড মুভ টু দিস চ্যাপ্টার। অ্যান্ড আমরা যখন কোনো একটা চ্যাপ্টার শুরু করব, একদম ওটার আদ্যপান্ত যা আছে সব শেষ করে আসবো। আমার ঠান্ডা লাগছে তো একটু কাশির অসুবিধা আছে, একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখিবেন। সো ফার্স্টে আমরা কথা না বাড়াই, সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে সূর্য থেকে ফসল সংগ্রহের প্রক্রিয়া। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মেইনলি এটা ঘটে উদ্ভিদ দেহে। হ্যাঁ, উদ্ভিদ দেহের সবুজ অংশে, ঠিক আছে? সো এটার একটা সংজ্ঞা আছে সুন্দর। তো এই খালি এতটুকু দাগায় দিচ্ছি আমি, এই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা মনে রাখো, বাকিটুকু আমি বিক্রিয়া দিয়ে বোঝাই। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, এটা সূর্যালোক, ক্লোরোফিল, এই দুটো প্রভাবকের উপস্থিতিতে C6H12O6 মানে হচ্ছে শর্করা, সাথে 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা। সো এই বিক্রিয়াতে এটা আসে হচ্ছে তোমার উদ্ভিদ এটা গ্রহণ করে পরিবেশ থেকে। পরিবেশ বলতে যখন আমরা শ্বসন আর সালোক সংশ্লেষণের ভিতরে একটা ক্রিয়া বিক্রিয়া বোঝাবো তখন আমি দেখা দেব। আর এই 12 অণু পানি উদ্ভিদ শোষণ করে। কোথা থেকে শোষণ করে? তার মূল রোমের মাধ্যমে, মাটি থেকে। মূল রোমের সাহায্যে মাটি থেকে এটা উদ্ভিদ শোষণ করে নেয়। ঠিক আছে, নিয়ে সূর্য থেকে আসা সূর্যালোক মানে সূর্য থেকে আসা যে আলো সেটা, আর ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? উদ্ভিদ দেহেই থাকে। এটা একটা রঞ্জক পদার্থ। সো এখানে লিখে ফেলি আমরা সবাই যে ক্লোরোফিল কি? একটা রঞ্জক পদার্থ। আচ্ছা, যাই হোক, তো এই দুটার সাহায্যে বিক্রিয়া করে এই দুইটা প্রভাবকের উপস্থিতিতে। এরা কিন্তু বিক্রিয়ক না, এরা হচ্ছে প্রভাবক। হ্যাঁ, এই দুইটা হচ্ছে প্রভাবক। প্রভাবক আর বিক্রিয়ক আলাদা জিনিস। এটা প্রভাব বিস্তার করে, সরাসরি বিক্রিয়া থাকে না। প্রভাব বিস্তার করা শেষ হয়ে গেলে বিক্রিয়া শেষ, সেটাও গায়েব হয়ে যায়। এরকম একটা প্রসেস। উৎপন্ন করে প্রধানত শর্করা জাতীয় খাদ্য, যেটাকে বলা হয় সরল শর্করা বা গ্লুকোজ টাইপের খাদ্য। অন্য ধরনেরও হতে পারে, আমরা সাধারণত গ্লুকোজের বিক্রিয়াটাই দেখি। সাথে উৎপন্ন করে 6 অণু অক্সিজেন যেটা, আর এই যে 6 অণু পানি, এরা ত্যাগ হয় কোথায়? এটা ত্যাগ করে। এরা কোথায় ত্যাগ করে? পরিবেশে ত্যাগ করে। ঠিক আছে ভাইয়া? এখন এই বিক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ থিম আমরা বোঝাবো, সেটা হচ্ছে এটার সাথে জারণ বিজারণের একটা রিলেশন আছে। সো এই সংজ্ঞা আমি আর মুখস্থ করতে বলবো না। কি বলবো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূলরোমের মাধ্যমে মাটি থেকে পানি শোষণের মাধ্যমে সূর্যালোক ক্লোরোফিল প্রভাবকের উপস্থিতিতে সরল শর্করা তৈরি করে এবং উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে, এরা দুইজন কিন্তু বাই প্রোডাক্ট, উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি পরিবেশ উন্মুক্ত করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তো খালি এখান থেকে আমি নিচ্ছি জৈব রাসায়নিক প্রক্রিয়া, বাকি পুরোটা কিন্তু আমি আমার এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনের মাধ্যমেই করে ফেললাম, তাই না? ব্যাস গেল। নেক্সট
খুব ভালো খুব ভালো খুব ভালো, আমাদের হয়ে যাচ্ছে কিন্তু। দেখো এই যে এটাই, সো এখান থেকে এমসিকিউ হয় এখান থেকে, হ্যাঁ এটা এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, প্লাস সিকিউ তো আসবে এখান থেকে বিক্রিয়া থেকে, যে কত অণু অক্সিজেন বিক্রিয়কে থাকে, কত অণু পানি বিক্রিয়কে থাকে, কত অণু পানি উৎপাদে থাকে, কত অণু অক্সিজেন উৎপাদে থাকে, কত অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়কে থাকে, গ্রহণ করে কোনটা, শোষণ করে কোনটা, পরিবেশে ত্যাগ করে কোনটা, কি ধরনের খাদ্য উৎপন্ন হয় সেটার সংকেত কি, কত অণু উৎপন্ন হয়, এটা এক অণু উৎপন্ন হয়, কি কি প্রভাবক থাকে, আবার থাকতে পারে যে জারণ প্রক্রিয়া কোন অংশে ঘটে। এই যে দেখো এবার আমি এটা দেখাই, এখানে আছে কি কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন অক্সিজেন আছে, বা দেখো হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে না। সো হাইড্রোজেন যখন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হলে আজকে দিনটাই খারাপ যাচ্ছে, হাইড্রোজেন যুক্ত হলে সেটাকে বলা হয় বিজারণ, নাই জারণ মানে ছাড়ন, কিসের ছাড়ন, হাইড্রোজেনের ছাড়ন, সো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এই যে এখানে হাইড্রোজেন অক্সিজেন ছিল, এখানে হয়ে গেছে খালি অক্সিজেন, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। সো এই দুইটা জিনিস হয়, হ্যাঁ গেল। এখন আসি সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণ কোথায় জানো, পাতার একটা স্পেস আমি কেটে নিলাম, হ্যাঁ জাস্ট আই জাস্ট সেগ্রিগেট আ স্মল স্পেস অফ লিফ, কেটে নিয়ে সেটা একটা কি হলো পত্রের একটা টিস্যু পেলাম, আমি মেলাকারের টিস্যু পেলাম। এই যে এখান থেকে এইটা হচ্ছে কি উপরের অংশ, যেগুলো এই যে দণ্ডায়মান দেখতেছো না, এই যে এগুলো হচ্ছে মেসোফিল টিস্যু, মেসোফিল কোষ, এগুলো এক একটা, এই পুরোটা হচ্ছে মেসোফিল টিস্যু, বান্ডলসিদ আছে, বান্ডলসিন উপরে। আচ্ছা যাই হোক, তো এই যে মেসোফিল, পাতার মেসোফিলে, পাতার মেসোফিল কোষে বা টিস্যুতে এই সালোক সংশ্লেষণ ঘটে। এখানে লিখে নাও, ঘটার স্থান দেখাচ্ছি আমরা এই স্লাইডে। যাই হোক, তো এই যে এখান থেকে একটা স্লাইস যদি আমি কাটি, এইখানটায় আমি ক্লোরোপ্লাস্ট পাবো, বা এটা ক্লোরোপ্লাস্ট কি, এটা হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। যখন তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ছো তখন আমরা প্লাস্টিডের তিনটা প্রকারভেদ পড়ছিলাম, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট পড়ছি, তারপরে ক্রোমোপ্লাস্ট পড়ছি, আর কি পড়ছি, আর পড়ছি হচ্ছে লিউকোপ্লাস্ট পড়ছি। সো এই তিন ধরনের প্লাস্টিড আমরা পড়ছি, রাইট। সো এটা এখানে ওই একই কথা বলতেছে, ক্লোরোপ্লাস্ট বলতে প্লাস্টিড যদি আমি ডিফাইন করি এই অধ্যায়ের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের জন্য, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টকেই বোঝাবে, ক্লোরোপ্লাস্টকেই মিন করবে, ঠিক আছে গেল। এটা তো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। এবার আসো এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ডান। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আচ্ছা ঠিক আছে। অ্যাডিনোসাইন কেন, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ওকে ঠিক আছে। তো অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি, এই এটিপিটা কি একটা জৈব যৌগ, যেখানে কি কি থাকে জানো, আমরা যখন ডিএনএ গঠন পড়ছি বা পড়ব তখন আমরা দেখব যে 5 কার্বনের শর্করা, বা যেটাকে বলে পেন্টোজ সুগার, সেটা গঠন করতে কি লাগে জানো, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের একটা হচ্ছে অ্যাডেনিন। সো এই অ্যাডেনিন থাকে, তার সাথে কি থাকে, পেন্টোজ সুগার। তো এই দুইটা মিলে কি হয়, অ্যাডেনোসাইন, এই দুইটা মিলে অ্যাডেনোসাইন। আর এই দুইটার সাথে থাকে হচ্ছে অজৈব ফসফেট গ্রুপ, যেটা মিলে তৈরি হয় অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে। সো এখান থেকে ব্যাখ্যা ট্যাখ্যা লেখা আছে, পড়ে নিয়ে অত কিছু আমি আলোচনা না করি, মূল বিষয়গুলো আলোচনা করি, যে আমাদের পেশির সংকোচন, স্নায়ু প্রবণতা বর্ধন বা রাসায়নিক সংশ্লেষণ, এই সব কাজের জন্য এটিপি গুরুত্বপূর্ণ, এর বাইরে তেমন কিছু না। এবার দেখো তিনটা এখানে দেখাই, তিনটা শর্ট ফর্ম লিখতেছি আমি, একটা হচ্ছে এটিপি, এডিপি, এএমপি।
তিনটারই এ আছে, অ্যাডিনোসিন বসাবে। অ্যাডিনোসিন অ্যাডিনোসিন, এটাকে টি আছে মানে ট্রাইফসফেট। এটা তাহলে কি হবে? ডাইফসফেট। এটা কি হবে? মোনোফসফেট। সো মোনো মানে কি 1, ডাই মানে কি 2, ট্রাই মানে কি 3, রাইট? সো 1 থেকে 2 আসে, 2 থেকে 3 আসে না? এই প্রসেসটাই কিন্তু এখানে বোঝাইছে। এই যে মোনো, ডাই, ট্রাই। মোনো মানে 1, 1 থেকে 2, 2 থেকে 3 আসবে না? আসবে। সো ফার্স্টে 1 থেকে আমি 2 এ যাচ্ছি, হ্যাঁ 1 থেকে 2 এ যাচ্ছি, মানে এএমপি থেকে এডিপি। সো অ্যাডিনোসিন মোনোফসফেট এর সাথে যদি আমি একটা ফসফেট গ্রুপ লাগাই, তো মোনো থেকে মোনোফসফেট মানে একটা ফসফেট, তাহলে আরেকটা ফসফেট লাগালে ডাইফসফেট হবে না? এডিপি। এই বিক্রিয়ায় আর কিছু না, এতটুকু দেখানোর জন্য এত বড় একটা স্লাইড বানাইছি। আবার আমি এই যে প্রাপ্ত এডিপি এর সাথে আরেকটা যদি ফসফেট গ্রুপ লাগাই, তাহলে কি হবে? এটিপি। এভাবে আমরা পেয়ে যাই এটিপি। আরও জটিল প্রক্রিয়া আছে, ছোট মানুষ অল্প শেখো। দেখো এটা এটা একটা এমসিকিউ, এটা প্রায়শই আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে প্রতিমূল এটিপি থেকে প্রতিমূল এটিপি অণুর প্রান্তীয় যে ফসফেট গ্রুপ, মানে হচ্ছে প্রান্তীয় বলতে হচ্ছে শেষ ফসফেট গ্রুপ, শেষ ফসফেট গ্রুপ থেকে 7.3 কিলো ক্যালোরি পার মোল বা 30.55 কিলো জুল পার মোল শক্তি পাওয়া যায়, বা শক্তি পাওয়া যায় বা জমা থাকে শক্তি। এটা মনে রাখো, জাস্ট আর কিচ্ছু না। দেখো এটিপির গঠন আমি অলরেডি দেখায় আসছি, আর দেখানোর কিছুই নাই। এটা হচ্ছে একটা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ। ইনঅর্গানিক ফসফেট গ্রুপ মানে হচ্ছে এই যে ফসফেট, ট্রাইফসফেট আমরা দেখছি না, একটা ফসফেট, দুইটা ফসফেট, তিনটা ফসফেট হয়েছে, ঠিক আছে? এভাবে ট্রাইফসফেট। এখন যৌগের নাম কি এত জানার দরকার নাই, মাথায় নিতে পারবা না। সো তারপরে একটা রাইবোজ বা পেন্টোজ সুগার থাকবে বলছিলাম না, থাকলো। আর এই যে একটা অ্যাডেনিন থাকবে, থাকলো। অ্যাডেনিন আর রাইবোজ সুগার মিলে কি হলো? অ্যাডেনোসাইন। ইনঅর্গানিক ফসফেট গ্রুপ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। 1, 2, 3টা। সো ট্রাইফসফেট, সাথে অ্যাডেনিন আর রাইবোজ সুগার মিলে অ্যাডেনোসাইন। অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ওকে? সো অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ব্যাস শেষ, আর কিছু না। এখন দেখো জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা হিসেবে, বায়োলজিক্যাল কয়েন হিসেবে এটিপি। কি জন্য এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হয়? এটিপি কে কেন বলা হয়? এটা 2 মার্ক এর জন্য আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটিপির বন্ধনভাগে এখানে ব্যাখ্যা দেওয়া আছে ভাইয়া, তোমরা এটাকে কি করবা? এটা তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট দেওয়া। এটা কিভাবে কিভাবে হয় আমি অলরেডি তোমাদের বুঝাই দিছি, যে এটাকে কেন বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বলা হয়, বা রিচার্জেবল কয়েন বলা হয়, রিচার্জেবল ব্যাটারির মতো বলা হয়, আরেকটা নাম দেওয়া যায় রিচার্জেবল ব্যাটারি বলা হয় এটিপিকে। কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়? কারণ আমাদের শক্তি নির্গত হয়, আবার আমরা সেই নির্গত শক্তির থেকে আবার আমরা পরে উদ্ভিদে যায় সেই শক্তিটা, আর শ্বসনের মাধ্যমে শক্তি নির্গত হলো, সেই শ্বসন থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে গেল, সেই কার্বন ডাইঅক্সাইড থেকে উদ্ভিদ আবার খাবার তৈরি করলো, সেই খাবার আমরা আবার গ্রহণ করে শক্তি পেলাম, সেই শক্তিটা আবার নির্গত হলো, একটা চক্রাকার। দেখো রিচার্জ হলে একবার চার্জ শেষ হলে আবার রিচার্জ করলে আবার পাই, ঠিক সেম প্রসেসটা হয়, এই জন্য এটাকে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। আর বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয় এই ব্যাখ্যা দেওয়া আছে, এটা তোমরা যে কয় মার্কেই আসুক না কেন ছোট বড় করে দিবা, ব্যাস শেষ। এমনি রিডিং করলে পারবা, তাই আমি বললাম না। আসো, সালোক সংশ্লেষণ 2 প্রকার। আমি চাচ্ছি 30-40 মিনিটের ভেতরে ক্লাসটা শেষ হলে বেস্ট হয়। অত বড় ক্লাস করে ভিউজ পেয়ে টাকা কামানোর লাভ নাই, যতটুকু ক্লাস করা এনাফ, মোর দ্যান এনাফ মনে করবো, আমি ততটুকুর উপরে ক্লাস শেষ করে দেবো, বুঝছো? আচ্ছা, তো সালোক সংশ্লেষণ 2 প্রকার। সালোক সংশ্লেষণ 2 প্রকার, বা 2 প্রকার না, 2 ধাপে হয়। ধাপে হয়, প্রকার লেখে ভুল লিখছি। সালোক সংশ্লেষণের ধাপ 2টা।
একটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে হচ্ছে আলোক নির্ভর পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ মানে আলোক নিরপেক্ষ পর্যায়। মানে হচ্ছে 1 নাম্বার যে পর্যায়টা আছে সেটায় আলো লাগে না। কোন আলো লাগে না? সূর্যের আলো লাগে না। আর 2 নাম্বার পর্যায়ে আলো লাগে, এই জন্য এটা আলোক নির্ভর আর একটা নিরপেক্ষ। একটার জন্য আলো লাগে আর একটার জন্য লাগে না। সরি, আমি উল্টা লিখছি, তাই না? এটাতেই তো আলো লাগে আর এটাতে লাগে না, এই যে নিরপেক্ষ 2 নাম্বার, 1-2 লিখতে ভুল করছি। যাই হোক, আসো। সো এই আলোক নিরপেক্ষ পর্যায় আবার 3 ধরনের হয়: C3 চক্র বা ক্যালভিন চক্র, C4 চক্র বা হ্যাচো-স্ল্যাশ চক্র, আর ক্যাম চক্র বা ক্র্যাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। সো একটা উদ্ভিদে এই C3, C4, ক্যাম এগুলো সব একসাথে হয় না। উদ্ভিদের ভ্যারিয়েশনে কিছু উদ্ভিদে C3 হয়, কিছু উদ্ভিদে C4 হয়, কিছু উদ্ভিদে CM মানে ক্যাম হয় আর কি। সো এটাকে প্রকারভেদ বলাই যায়, কারণ হচ্ছে কি এটা ভ্যারি করে উদ্ভিদ টু উদ্ভিদ। এক উদ্ভিদের সব প্রকার হয় না, মানে পদ্ধতি কাজ করে না, এক এক উদ্ভিদে এক এক রকম, এটা মনে রাখো। দেখো, আলোক নির্ভর পর্যায়ের একটা প্রবাহ চিত্র। আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যাটা আমরা দেখব একটু পরে। আগে দেখো, এই যে পানি, পানিটা থেকে 3টা জিনিস বের হয়। কি কি? একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস বা প্রোটন, 1 নাম্বার। দ্বিতীয়ত কি পাওয়া যায়? একটা ইলেকট্রন। তৃতীয়ত কি পাওয়া যায়? অক্সিজেন। এখন কোনটা কি কাজ করে সেটা একটু পরেই আমরা জানবো। জাস্ট মনে রাখো 3টা পাওয়া যায়। দেখো, এই হাইড্রোজেনের সাথে NADPH যেটা আগেই পাতায় থাকে, বিক্রিয়া করে NADH2 উৎপন্ন করে, যেটা কিনা আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে শর্করা তৈরিতে লাগে। এই ইলেকট্রন PS1 আর PS2 মানে ফটোসিস্টেম 1 আর 2 ঘুরে ATP উৎপন্ন করে। ফটোসিস্টেম 1, 2 ঘুরে কিভাবে ATP উৎপন্ন করে, কি কি হয় সেটা আমি পরে বলতেছি। আর পাওয়া যায় যেটাকে অক্সিজেন, সেই অক্সিজেনটা নির্গত হয়ে চলে যায়, এটার কাজ নাই। আর অবশ্যই এই চিত্র আঁকলে তোমাদের এসএসসিতে 100% নাম্বার দেবে, কিন্তু সূর্য অপরিহার্য ভাইয়া, মনে রাখতে হবে সূর্য অপরিহার্য। দেখো, এই চিত্রে যদি ব্যাখ্যা দিই, আলোক নির্ভর পর্যায়ে আলোর উপস্থিতি অপরিহার্য, 100% লাগবে আলো, কারণ এটা তো নির্ভর বলেই দিছে রে। এই যে নির্ভর বলছে তার মানে তো আলো লাগবে। আলোক নির্ভর পর্যায়ে সকল বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টের গ্রানাম চাকতি বা থাইলাকয়েডে ঘটে। সো ধরো জাস্ট সে এটা একটা ক্লোরোপ্লাস্ট, এখানে অনেকগুলো এরকম গ্রানাম চাকতি থাকে। আঁকিবুকিতে তো আমি খুবই খারাপ রে। সো এই যে স্পেসিফিক প্রতিটা গ্রানাম চাকতি, এগুলোর ভিতরেই কিন্তু এই লাইট ডিপেন্ডেন্ট ফেজটা ঘটে, LDP। আচ্ছা, ঠিক আছে। তো NADPH বিজারিত হওয়া, বিজারিত হওয়া মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া। NADPH মিলে NADPH2 উৎপন্ন করে, এটা মনে রাখো। NADPH2 উৎপন্ন করে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ADP এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, যুক্ত হয়ে ATP গঠন করে। সো ADP আগে থেকেই থাকে পাতায়, তার সাথে একটা ফসফেট গ্রুপ বা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ যুক্ত হয়ে সূর্যালোক ক্লোরোফিলের উপস্থিতিতে ATP তৈরি করে, এটাই বলতেছে, আর কিছু না। সো এই যে হাইড্রোজেন থেকে আমি এটা পেয়ে গেছি, ATP পাইছি। এখন এই প্রক্রিয়াটাকে ফটোফসফোরাইলেশন বলে, কারণ এখানে সূর্যালোক আছে। সূর্যালোক থাকা মানে ফটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেটের সংযুক্তি। আর ডিফসফোরাইলেশন, আচ্ছা 2টা পরিভাষা পেলাম এখানে, একটা হচ্ছে কি ফসফোরাইলেশন, আর একটা হচ্ছে ডিফসফোরাইলেশন। জিনিস 2টা জানো তোমরা? ফসফোরাইলেশন কি? ফসফোরাইলেশন হচ্ছে ফসফেটের সংযুক্তি, অজৈব ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে। দেখো এটিপির সাথে কিন্তু যুক্ত হয়েছে, হয়ে এটিপি তৈরি করছে, এই জন্য এটা ফসফোরাইলেশন। বাট যখন ডি থাকবে মানে বাদ, ডি মানে নাই, বাদ, তাহলে তখন মাইনাস এটিপি হয়ে গিয়ে এটা তখন এএমপি হয়ে যেত, কিন্তু তা তো আর হচ্ছে না। তো আমি আর বাদ দিচ্ছি না, মুছে ফেলি, পরে আবার যখন রেকর্ডেড স্লাইড পাবো তখন আরেক কিছু ভাবে বুঝবা। যাই হোক, পরেরটাই যাই। এই ফটোফসফোরাইলেশনটা 2 ধরনের হয়, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা অচক্রীয়।
তো চক্র গঠন করা মানে কি, চক্র বা সাইকেল গঠন করা মানে কি, যে এইখান থেকে ধরো শুরু হলো, গোল 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 ঘুরে আবার এদিকে যাবে, আবার ঘুরবে, আবার যাবে, একটা সাইকেল তৈরি হবে। হ্যাঁ, আর আরেকটা হবে না। তো যে ফসফোরাইলেশনে PS1 থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জায়গায় ইলেকট্রন ঘোরাঘুরি করে শর্করা তৈরি করে আবার PS1-এ ব্যাক করে, তাকে চক্রীয় ফসফোরাইলেশন বলে। দেখো ছবিটা দেখো, যে ধরো এটা ইলেকট্রন, এটা হচ্ছে একটা ইলেকট্রন। হ্যাঁ, এন্ড এই ইলেকট্রনটা, আচ্ছা ধরো যে এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এটা এই দিকে যাবে নাকি, ভুল লাগাইছি, একটুখানি অ্যারো চিহ্ন ভুল হয়ে গেছে, এটা এইদিকে যাবে। এই ইলেকট্রনটা ধরো যে এই দিক থেকে যাত্রা করতেছে, যাচ্ছে যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ গিয়ে বিভিন্ন জায়গা, ধরো যে এই যে জায়গাগুলো, এই অ্যারোগুলো যে আমি দিচ্ছি, এগুলো হচ্ছে পাতার বিভিন্ন স্থান, পাতার নানা স্থান। এই ইলেকট্রনটা ঘুরতেছে আর সাথে সাথে C6H12O6 বা শর্করা তৈরি করতেছে, করে 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 ঘুরে ঘুরে আবার PS1-এ ব্যাক করতেছে। এই শর্করা কিন্তু এখন তৈরি হচ্ছে না, এটা তৈরি হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে যাওয়ার পর, বাট তৈরি করতেছে। সো আবার PS1-এই ব্যাক করে আসতেছে। প্রসেসটা এরকম যে বাপের বাড়ি ঘোরা শেষে আবার সে শ্বশুর বাড়ি, মানে ধরো যে একজন বিয়ের কোণে যখন যায়, ধরো যে বাপের বাড়ি গেল বিয়ের পর, এখন সেখানে হয়তো থাকবে 5 বা 7 বা 10 দিন সর্বোচ্চ থাকে, আবার সে শ্বশুর বাড়িতে চলে আসবে না, আবার যদি সে বাপের বাড়িতে যায় আবার 5-7-10 দিন পর সে আবার ফিরে আসবে। একইভাবে এটা ধরো যে এখান থেকে গেছে, ওর ধরো যে এই জায়গায় হচ্ছে বাপের বাড়ি, এই জায়গায় ঘুরতে গেছে, ঘুরে 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 কাজ শেষ, আবার শ্বশুর বাড়ির রাস্তা ধরো, আবার শ্বশুর বাড়িতে ব্যাক করো। এটা হচ্ছে PS1। ওকে, এটা হচ্ছে তোমার চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি? অচক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে যেখানে PS2 থেকে যাত্রা শুরু করে PS1-এ যায়। PS2 ধরো যে এটা PS2, এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কি যাচ্ছে, C6H12O6 না, ইলেকট্রনের ঘূর্ণন, মানে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে গিয়ে PS1-এ চলে আসতেছে, ঠিক আছে। আর সে আর PS2-তে যাচ্ছে না, মানে ধরো যে এবার কোণের কি হয়েছে, স্বামীকে তালাক দিয়ে দিছে। হ্যাঁ, একটু অন্য টাইপের কথাবার্তা বলেছি, কিন্তু মনে থাকবে প্রসেসটা। স্বামী তালাক দিয়ে পার্মানেন্টলি বাবার বাড়ি গেছে, পার্মানেন্টলি বাপের বাড়ি গেছে, আর সে স্বামীর বাড়ি আর ব্যাক করলো না। এই প্রসেসটা এখানে হয় যে PS2 থেকে সে যাত্রা শুরু করে PS1-এ স্থায়ীভাবে চলে গেল, সে আর এখানে ব্যাক করবে না। এটাই যে স্বামীকে ডিভোর্স দিয়ে শ্বশুর বাড়ি থেকে চিরবিদায় নিয়ে পার্মানেন্টলি বাপের বাড়ি চলে গেছে। এটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, মানে চক্র গঠন আর করবে না, ওখানেই তার যাত্রা শেষ। আর এতক্ষণ ধরে ওই যে পানি ভাঙে যে হাইড্রোজেন, ইলেকট্রন আর অক্সিজেন দেখালাম, তার সাথে আবার এই যে NADPH বিক্রিয়া করে NADPH2 উৎপন্ন করলো, এখানে এই যে PS1 আর এই যে PS2 এর মাধ্যমে ঘুরে ঘুরে ATP তৈরি করলো, অক্সিজেন বার হয়ে গেল। সো এই যে হাইড্রোজেন, ইলেকট্রন আর অক্সিজেন আসলো থেকে এই পানিটা ভাঙলে, প্রসেসটার নাম হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিভাজন, তাই সালোক বিভাজন। আর এখানে বলি যে PS এর মানে কি, এতক্ষণ কেউ আমরা বলিনি এই কথাটা, বাট এখন বলে দিচ্ছি। ফটো সিস্টেম, একসাথে লেগে ফেললাম, আচ্ছা যাক বুঝে নিও। ফটো সিস্টেম, সো ফটো সিস্টেম 1-2। সো কি, যে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পানির অণুটা ভাঙবে। অবশ্যই এখানে সূর্য আছে, কিন্তু সূর্য আছে এই চিত্রে আমি আর দেখাইনি। সূর্যালোক ক্লোরোফিলের উপস্থিতিতে পানির অণুটা ভেঙে কি তৈরি করবে, একটা হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন না, একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা অক্সিজেন তৈরি করবে। এটাকে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার বলে।
আর কয়টা আছে যে আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এনএডিপিএইচ সেটা থাইলাকয়েডের বাইরের প্রাচীরে যুক্ত থাকে। আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন এই এটিপি এনএডিপিএইচ2 আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরিতে কাজে লাগে। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে এটিপি এবং এনএডিপিএইচ2 শর্করা তৈরি করতে সাহায্য করে। আর এই প্রক্রিয়াটা আমরা C4 চক্র C3 চক্র দেখার সময় দেখতেছি। এই দুইটা প্রশ্ন পড়লেই হবে। আলোক নিরপেক্ষ পর্যায়ের চক্র আছে মোট 3টা, C3 C4 আর ক্যাম চক্র। লাগবে আমার জাস্ট C3 চক্র। আমি C4 নিয়ে তো দু একটা কথা বলে দেবো আছে সামনে। তো C3 চক্র বা ক্যালভিন চক্র প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী ক্যালভিন, তাই তার নাম অনুসারে এই চক্রের নাম ক্যালভিন চক্র। আর কেন এটাকে C3 চক্র বলা হয়? প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা 3 কার্বনের যৌগ, এই জন্য এটাকে C3 বলা হয়। কিন্তু এখান থেকে এটা বোঝা যাবে না, তাই জন্য সামনে যেতে হবে। এটা হচ্ছে C3 চক্রের প্রবাহ চিত্র। এটা যদি তুমি এসএসসিতে আঁকো তাহলে 4-এর ভিতরে 4 বা 3-এর ভিতরে 3ই তোমাকে দিতে বাধ্য টিচার, ঠিক আছে? ফুল মার্কস পাবা। সো কি হয়, এইখান থেকে স্টার্ট হয় এই জায়গায় রাইবোলোজ 1,5 ডাইফসফেট, অর্থাৎ 5 কার্বনের রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে এক অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড, যা কিনা 6 কার্বনের, কারণ দেখো এটা 5 কার্বন আর এখানে একটা কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন, মোট 6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। যেহেতু এটা অস্থায়ী কিটো অ্যাসিড তাই জন্য বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা খুব তাড়াতাড়ি আবার ভেঙে যায় কি করে, 2 অণু 3 কার্বনের ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। কেন 2 অণু? কারণ হচ্ছে এই যে 6 অণু ছিল, 6 অণু ভেঙে 1 অণু তৈরি হলে তাহলে 3 কার্বনের তৈরি হতো, বাকি 3 কার্বন কই যাবে, ওই জন্য 2 অণু তৈরি হয়। আর এটা হচ্ছে চক্রের প্রথম স্থায়ী পদার্থ, যেটা হচ্ছে আগের স্লাইডে আমরা দেখলাম যে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিডটা, এই জন্য এটাকে C3 চক্র বলা হয়, যেহেতু 3 কার্বনের। এই দেখো এটা 3 কার্বনের এবং এটা প্রথম স্থায়ী পদার্থ, তাই এটা। এখন এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি ও NADPH2 এর সহায়তায় ভাঙে। এই যে আত্তীকরণ হয়ে আছে এখন কাজে লাগবে, ভেঙে ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করে। এখন কি হয়, আরেকটা প্রক্রিয়া শুরু হয় কি, যে ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটের একাংশ বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত বিক্রিয়া করে C6H12O6 বা শর্করা তৈরি করে। এখন এই ক্রমাগত বিক্রিয়া মানে কি, এই পুরা চক্রটা 6 বার করে ঘুরে, এখানে 6 বার বিক্রিয়া হয়, 6 বার করে ঘোরার পরে 1 অণু করে কার্বন ডাইঅক্সাইড কি শর্করা পাওয়া যায়। আর এর আরেকটা অংশ কি হয়, এদিক থেকে যায় মিলে রাইবোলোজ 5 ফসফেট তৈরি করে। ডাইফসফেট বিসফসফেট একই কথা, এটা মনে রাখো, অনেক জায়গায় বিস দিয়ে রাখবে। ডাইফসফেট বিসফসফেট একই কথা, এটা নিয়ে চিন্তিত হবে না। সো তৈরি করে কি, রাইবোলোজ 5 ফসফেট, এবং সেটা আবার বিক্রিয়া করে রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি করে, আবার সেটা চক্র হয়ে গেল। C3 চক্র। এই যে চক্র কেন হয়ে গেল চক্র, আর শর্করা কিভাবে উৎপন্ন হলো, হয়ে গেছে শর্করা। এখানে শর্করা উৎপন্ন হয়েছে, তার মানে C4 বা ক্যাম চক্র এখানে আর দরকার নাই। আবার যেখানে C4 হবে সেই জায়গায় C3 বা ক্যাম চক্র আর দরকার নেই, যেখানে ক্যাম হবে সেখানে C3 বা C4 চক্র আর দরকার নাই। মনে রাখো, C3 চক্রের ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যা, আমি মুখে যা বলছি হুবহু তাই দেওয়া আছে, খালি একটা লাইন যে C3 চক্র ঘটে পাতার মেসোফিল্টের সাথে, এটা মনে রাখো। বাকি সব ব্যাখ্যা, এই চিত্রটা যদি তুমি মনে রাখতে পারো, এই প্রবাহ চিত্র, এটা অবশ্যই কলম দিয়ে আঁকাবা। চিত্র লিখলাম কেন, পাগলা ছাগলা হয়ে গেছে নাকি, চিত্র, হ্যাঁ এটা প্রবাহ চিত্র, যেহেতু অবশ্যই কলম দিয়ে আঁকবে। পেন্সিল দিয়ে আঁকলে 0 পাবা, 0 নাম্বারই দিবি না, কারণ সবই কলমের লেখা, তুমি পেন্সিল দিয়ে আঁকলে তোমাকে নাম্বার দেবে, হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট, রাইট? গেল নেক্সট ওয়ান। এখানে এরকম ব্যাখ্যা চলতে এসে ব্যাখ্যা তোমার দায়িত্ব ভাই, আমি পড়াবো না। এখন আসো আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে, দুটো সম্মিলিত একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই না? এই চিত্রটাও আমি একটু ব্যাখ্যা করি। আমি যা বললাম ওই যে ভেঙ্গে তারই একটা রূপ দেওয়া আছে, তাও ভাঙ্গা চোরা নষ্ট মার্কা একটা চিত্র। আলোক নির্ভর পর্যায়ে এই যে আলো অপরিহার্য, আলো আসতেছে এখান থেকে,
এটা পাতার থাইলাকয়েডে হয়। আমি বলছিলাম ওই যে আলোক নির্ভর পর্যায়ের প্রথম পয়েন্টেই বলছিলাম থাইলাকয়েড, এই যে থাইলাকয়েডেই হচ্ছে, এই যে আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল। আর স্ট্রোমাতে হয় কি আলোক নিরপেক্ষ পর্যায়ে। এখন এই থাইলাকয়েডে কি হয়, পানি ঢোকে আর অক্সিজেন উন্মুক্ত হয়, যেটাকে এখানে পানি ঢুকে অক্সিজেন উন্মুক্ত হয় বলতে কি, দেখো চিত্রে ভাঙ্গা চুরে কিন্তু ঠিকঠাকভাবে বোঝায়নি। পানি শালক বিভাজন হয়ে যে একটা ইলেকট্রন একটা প্রোটন আর অক্সিজেন হয়, সেই অক্সিজেনটা বের হয়ে চলে গেল, এই যে অক্সিজেন বের হয়ে চলে গেল, আর এই যে ইলেকট্রন প্রোটন থেকে গেল, সেটা ক্রমাগত এই যে বিক্রিয়া করে এখান থেকে NADPH2 আর এটিপি তৈরি করলো, সেটাই দেখো আবার ক্যালভিন চক্রে যাচ্ছে। ক্যালভিন চক্রে যায় কি করতেছে, এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে বলতে কি বলতেছে, কিটো অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিটো অ্যাসিডের কথা স্মরণ করায় দিচ্ছে, দিয়ে ক্রমাগত বিক্রিয়া করতেছে কে, ফসফোগ্লিসারআলডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। কি নাম দুটা, ফসফোগ্লিসারআলডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। এরা বিক্রিয়া করে শর্করা তৈরি করতেছে। আবার আরেক অংশ এই যে এখান থেকে রাইবোলোজ 1,5-ফসফেট, অনেক কিছু নাই এর ভিতরে। আমি যে এই যে আগের চিত্রটা দেখাইছি, এটাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ চিত্র না। আমি বলতেছি যে এটাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ চিত্র না, প্রসেস না। এর ভিতরে ভিতরে আরো অনেক কিছু হয়, কিন্তু তোমাদের এত জানার দরকার নাই। এসএসসিতে যেহেতু পড়তেছো অত বড় দরকার নাই, যা আছে তথ্য কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, তত বড় দিছেই তুমি না। আচ্ছা, তারপরে C4 চক্র। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা খালি মনে রাখো। C4 চক্র পাতার মেসোফিল টিস্যু এবং বান্ডলসিড টিস্যু দুইটা একসাথে মিলেই হয়, মেসোফিল টিস্যুতে স্থানান্তরিত হয়ে আসে পরে। কি প্রসেস ঘটে, প্রসেস দেওয়া আছে, কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট, এটা দরকার নাই ভাই, বুঝছো। সো এটা 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 হচ্ছে কোঅপারেটিং চক্র, কারণ এটা দুইটা স্থান নিয়ে করতেছে এবং কোঅপারেট করে একে অপরের সাথে, এই জন্য। বাট এটা দরকার নাই, ঠিক আছে। আমরা শ্বসনের দিকে যাই, সময় কম। সালোক সংশ্লেষণের প্রভাবক, ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস। এখানে বলবো আমি যে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাহ্যিক প্রভাবকের ভিতরে আলো আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। দেখো আলো কিভাবে প্রভাব বিস্তার করতেছে, সালোক সংশ্লেষণ আলো ছাড়া চলবে না। 400 কত যেন ছিল, একটা রেঞ্জ ছিল, আমার রেঞ্জ মনে নাই, সত্যি কথা আমার রেঞ্জ মনে নাই। যাই হোক, ওই একটা রেঞ্জ আছে নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। কার্বন ডাইঅক্সাইড কিভাবে প্রভাব বিস্তার করে, কার্বন ডাইঅক্সাইড তো এখানে প্রধান বিক্রিয়ক, ছয়াণু কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়ক না থাকলে বিক্রিয়াইতে হবে না। তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি, দেখো আমার মনে থাকে না, ওই জন্য আমি লিখে রাখছি এটা, যে 22 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা তা এই সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। পানি কি ভূমিকা পালন করে, পানি কি ভূমিকা পালন করে, ওই যে সালোক বিভাজন ঘটায় বা ফটোলাইসিস অফ ওয়াটার। এখানে আমি জাস্ট মূল অবদান বলতেছি, বইয়ে কিন্তু আরো আছে, এটা বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এই জিনিসগুলো আছে। 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা গেলে কি হবে, 45-এর কাছাকাছি গেলে কি হবে, 35-এর উপরে গেলে কি হবে, এগুলো দেওয়া আছে কিন্তু। অক্সিজেন কি প্রভাব বিস্তার করে, অক্সিজেনও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আছে। যেমন ধরো যে পরিবেশে অক্সিজেন যদি বাড়ে, কার্বন ডাইঅক্সাইড কমবে, কমে গেলে কি হবে, সালোক সংশ্লেষণ কম, ফটো সিনথেসিস কমে যাবে। আবার যদি অক্সিজেন একটু কমে, কার্বন ডাইঅক্সাইড একটু বাড়বে, তখন কিন্তু ফটোসিনথেসিস একটু বৃদ্ধি পাবে, হালকা বৃদ্ধি পাবে, সরাসরি কোনো সম্পর্কিত নাই। খনিজ পদার্থের ভিতরে এই যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, এই দুইটা বোর্ডের পর্যন্ত এমসিকিউতে আসবে নাও, এটা আমি বলে দিলাম, বোর্ডের এমসিকিউতে এটা চান্স অনেক বেশি আসার। রাসায়নিক পদার্থের ভিতরে আছে কি, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন, যে কোনো বিষাক্ত গ্যাস। এখন এই যে 4টা নাম বললাম, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন, এই 3টা নাম, এই 3টা বোর্ডে আসে যে সালোক সংশ্লেষণে বিষাক্ত পদার্থ কোনগুলো,
বিষাক্ত পদার্থ কোনগুলো, এটা আসে গেল। এগুলো ছিল বাহ্যিক প্রভাবক। এটাও আসে যে বাহ্যিক প্রভাবক কোনগুলো। অভ্যন্তরীণ প্রভাবকের ভিতরে আছে ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়া তো প্রভাবক ছাড়া তো কাজ করবেই না। পাতার বয়স সংখ্যা, মাঝারি বয়সের পাতায়, এটা আমার মনে আছে তাই আমি লিখতেছি, মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ ভালো হয়, বুড়া ছোট কোনোটাতেই ভালো হয় না তেমন একটা। শর্করার পরিমাণ ভ্যারি করে, কারণ কি শর্করার পরিমাণ যখন এই C6H12O6 এর পরিমাণ বেশি যখন হয়ে যায় তখন ফটোসিনথেসিস অটোমেটিক্যালি কিন্তু কমে আসে। আবার যখন এটার পরিমাণ কমে যায় তখন ফটোসিনথেসিস বেড়ে যায়। অর্থাৎ এটার সাথে 1/1 সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর পটাশিয়ামের কারণে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে পারে। আর এনজাইম বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো বলার কিছু নেই। এখন জীবজগতে সালোক সংশ্লেষণের ভূমিকা 4-5টা কথা বলে দিই। যে কি সালোক সংশ্লেষণ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া, এটা ছাড়া জীবদেহ অচল। কারণ কি দেখো, সালোক সংশ্লেষণ সবুজ উদ্ভিদ, শুধুমাত্র সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ ঘটায়। সকল প্রাণীরা কিন্তু নিজের খাদ্য নিজে কখনো তৈরি করতে পারে না। সো এই খাদ্য তৈরির জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। সো প্রাণীদের এই নির্ভরশীলতার কারণে কি হয়, এই যে প্রাণীকুল সবুজ উদ্ভিদের জন্য খাবারের উপর নির্ভরশীল, এই জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে উদ্ভিদ প্রাণী কিচ্ছু বেঁচে থাকবে না। এখন আবার কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন এর ভারসাম্য রক্ষা করে। এটা কিভাবে করে এটা আমি দেখাই। দেখো, সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন এর ভারসাম্য রক্ষা। এখানে অবশ্যই তোমার শ্বসনের কথা আনতে হবে, একলা একলা করে নাই। দুটা বিক্রিয়া লিখি, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু 12 অণু পানি, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি উৎপন্ন করে। এটা একটা, এটা 1 নাম্বার। দ্বিতীয়টা একটু কালার চেঞ্জ করে লিখি, বোঝাতে সুবিধা হবে। 2 নাম্বার কি, এই উৎপন্ন C6H12O6 এর সাথে 6 অণু অক্সিজেন এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং এটিপি তৈরি করে 38টা। সো এই যে দুইটা বিক্রিয়া লিখলাম, ব্যাখ্যা করি। যদি সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন, সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে দেখো পাওয়া যায় অক্সিজেনটাকে আমি পরিবেশে পাই, পরিবেশে সালোক সংশ্লেষণ দেয় অক্সিজেন, যার মাধ্যমে কিনা শ্বসন সম্ভব হয়। আবার শ্বসনের মাধ্যমে আসে কার্বন ডাই অক্সাইড, যার মাধ্যমে কিনা সালোক সংশ্লেষণ সম্ভব হয়। তার মানে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, বা অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ফলশ্রুতিতে যতটা কার্বন ডাই অক্সাইড থেকে যতটুকু অক্সিজেন তৈরি হচ্ছে সেটা আবার আমি ইউজ করার মাধ্যমে কি করতে পারতেছি, সালোক সংশ্লেষণের মাধ্যমে পেতে পারতেছি। ওকে, সো এই প্রসেসটার জন্য দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন এর ভারসাম্য বজায় থাকতেছে। গেট ইট? খুবই মজার ছিল এটা। সো এটাই আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। তারপরের প্রসেসটা, তারপরে কি হয়, আর কি হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ C6H12O6টা পায়, C6H12O6টা পায়, যেটা কিনা প্রাণী কি করে, খাদ্য হিসেবে নেয়। সেই খাদ্য থেকে প্রাণী শ্বসনের মাধ্যমে শক্তি পায়, সেই শক্তির মাধ্যমে প্রাণীর দৈনন্দিন কাজ করে। সো প্রাণীর যাবতীয় কাজ, শক্তি পাওয়া, সব কিছুর জন্য সালোক সংশ্লেষণ দরকার। কারণ হচ্ছে
খাবার ছাড়া মানুষ বাঁচে না, আর খাবারটাই আসে হচ্ছে এই সালোক সংশ্লেষণ থেকে। তো খাবার ছাড়া মানুষ বাঁচে না, তো খাবারের জন্য তো সবাইকে ওই সালোক সংশ্লেষণ উপর নির্ভর করতেই হবে। তার মানে এই প্রক্রিয়া ছাড়া জীবজগতে অস্তিত্বই থাকতো না। জীবজগতের অস্তিত্ব কিন্তু আসছে ওই সবুজ উদ্ভিদ থেকেই, যে 4.5 বিলিয়ন 4.54 বিলিয়ন বছর আগে যখন কিনা মুক্ত অক্সিজেন ছিল না, মুক্ত অক্সিজেন এই পৃথিবীতে ছিল না, তখন কিন্তু এই সবুজ উদ্ভিদই ফার্স্ট এটাকে অ্যাভেলেবেল করছিল। ঠিক আছে, মনে রাখো। এই যে সঠিক অনুপাত রক্ষিত হয় কিসের? কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের। এই পয়েন্টটাই তখন কিন্তু বললাম, আমি এতক্ষণ বোঝালাম, মনে রাখো। এইভাবেই লিখবা, যা মুখে মুখে আমি বলতেছি তাই খালি ব্যাখ্যা করে লিখে যাবো, ব্যাস। চলে আসি আরেকটা অংশ, শ্বসনে। শ্বসন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটাও একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এবং এটা একটা ক্যাটাবলিক বিক্রিয়া বা বিপাকীয় বিক্রিয়া, বিপাক জড়িত এর সাথে। যাই হোক, এই যে 6 অণু, আমি এই যে 1 অণু যে গ্লুকোজটা আমি সালোক সংশ্লেষণ পেলাম, প্রাণী এটা গ্রহণ করলো দেহে, সরল শর্করায় পরিণত হলো, সেখান থেকে ফুসফুসে গেল সেই সরল শর্করা, কোষের রক্তের মাধ্যমে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো এবং পানি উৎপন্ন করলো, এবং এটিপি 38 অণু এটিপি বা 686 কিলো ক্যালোরি পার মোল এটিপি উৎপন্ন করলো বা শক্তি উৎপন্ন করলো। এটিপি মানেই হচ্ছে শক্তি হলো উৎপন্ন। এটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে কি লিখবো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত, না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য যেমন গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাথে বিক্রিয়া করে ধাপে ধাপে জারিত হয়। জারিত কিভাবে হয়? এই দেখো, প্রধান বিক্রিয়ক দুটা চিন্তা করো, প্রধান বিক্রিয়ক আর প্রধান উৎপাদের কথা চিন্তা করো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছিল, হাইড্রোজেন না হয়েছে কার্বন অক্সিজেন। তাহলে এখানে জারণ বিক্রিয়ায় অক্সিজেনের ছাড়ন, হাইড্রোজেনের ছাড়ন হয়, আর বিজারণে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এটা জারণ হয়েছে, বোঝাই যাচ্ছে। সেই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, তো এই কথাগুলোই কিন্তু দেখো, আমরা কিন্তু বিক্রিয়া থেকেই সংজ্ঞা লিখতে পারতেছি, মুখস্থের কোনো কাহিনীই নাই। শ্বসনেরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। গুড। তো সবাত শ্বসন কি, অবাত শ্বসন কি? বিক্রিয়া আছে এটার। সবাত শ্বসন কি? বাত, বাত মানে অক্সিজেন ধরে নাও না, সবাত মানে আছে বা লাগে, অক্সিজেন যেটা লাগে যে শ্বসনে সেটা সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন, যেটা অক্সিজেন লাগে না। সো সবাত শ্বসনের বিক্রিয়া হচ্ছে আগের পৃষ্ঠা যেটা দেখলাম, C6H12O6 এর সাথে 6 অণু অক্সিজেনের বিক্রিয়ায় এনজাইম থাকবে। এখানে কি হবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু পানি প্লাস এটিপি উৎপন্ন হয় 38 অণু। এখানে এই C6H12O6ই থাকে, এনজাইমও থাকে, লাগে না কোনো অক্সিজেন, উৎপন্ন হয় কি? ইথাইল অ্যালকোহল C2H5OH, সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর এটিপি। 56 কিলো ক্যালোরি পার মোল এটিপি শক্তি পাওয়া যায়, অনেক কম। এখানে কত ছিল? 686 কিলো ক্যালোরি পার মোল না? এটাই বললাম, ঠিক আছে, এটাই পার্থক্য। এই যা বললাম বিক্রিয়া দিয়ে সংজ্ঞা এবার তোমরা লিখবা, এবার আর আমি লিখবো না। এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। এখন এটা চেনার কথা তো তোমাদের, কিভাবে আসলো দেখাই। জৈব যৌগে তোমরা পড়ছো মিথ, ইথ, প্রোপ, এরকম পড়ছো না? আচ্ছা, যাই হোক, তো মিথ মানে হচ্ছে যখন কার্বন একটা, 1 কার্বন, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ। তাহলে এখানে কার্বন আছে 2টা, সেই জন্য ইথাইল, ইথাইল অ্যালকোহল। অ্যালকাইল মূলক মানে হচ্ছে CnH twice n plus 1 OH, OH থাকলে অ্যালকোহল, অ্যালকোহল যেহেতু বলছে তো এই জন্য দিলাম। n এর মান কত? এখানে 2, ইথের মান 2, তাহলে C2H2 × 2 + 1 OH মানে হচ্ছে C2H5OH। এটাকে যদি এইভাবে আমি এমনি যৌগ আকারে দেখাই, কার্বন আছে 2টা,
হাইড্রোজেন 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 OH হাইড্রোজেন হাইড্রোজেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার হাইড্রোজেন। ঠিক আছে, তো এটার দরকার নাই, থাক সমস্যা নাই, অত দেখার কাম নাই। এখন সবাত শোষণের সংক্ষিপ্ত প্রক্রিয়াটা এখানে চিত্রে ব্যাখ্যা করছে, আশা করি বুঝবা। দেখো গ্লুকোজ হচ্ছে C6H12O6, এই যে গ্লুকোজটা, আচ্ছা শ্বসনের ধাপ কয়টা জানো? 4টা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ভালো করে বুঝবা, আমি কিন্তু বারবার ব্যাখ্যা করব না। অ্যাসিটাইল কো এ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। দেখো ফার্স্টে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় কি কি আমি দেখাই। ফার্স্টে গ্লাইকোলাইসিস দেখাচ্ছি। গ্লাইকোলাইসিস একটা একটা করে দেখাবো। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে এই যে C6H12O6 পাইছি না, এখান থেকে 2 অণু এটিপি ব্যয় হয়। উৎপন্ন তালিকা দেখাই। উৎপন্ন হয় কি? 4 অণু এটিপি, 2 অণু NADH2, এইভাবেই রেখে দেব। ব্যয় হয় 2 অণু, তাহলে নিট পাওয়া যাবে কতখানি? 2 অণু ব্যয় হয়ে গেলে থাকে কত? 2 অণু এটিপি আর 2 অণু NADH2। তাহলে এইটা পাওয়া যায় কোথায়? গ্লাইকোলাইসিসে। আর কিছু দরকার আছে গ্লাইকোলাইসিস থেকে? দরকার নাই। এখন গ্লাইকোলাইসিসে আরেকটা জিনিস পাওয়া যায়, পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3। যাই হোক, দেখো সো এটাই বলছে। দেখো এই যে গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি, এটা ব্যয় দেখাইছে। আর এই যে উৎপন্ন, এই জায়গাটায় 4 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু NADH2 উৎপন্ন হয়। 4 অণুর ভিতরে যে 2 অণু ব্যয় হয়ে যায়, থাকে যায় 2 অণু, আর এখানে 2 অণু, 4 অণু, শেষ। আচ্ছা গেল। আর এই যে এখানে একটা পাইরুভিক অ্যাসিড আর এখানে একটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপরে আসে কি? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কিন্তু যৌগের নাম। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে ওই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। ভালো করে দেখো, আর কি উৎপন্ন হয়? আর সাথে উৎপন্ন হয় হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এই 3টা জিনিস উৎপন্ন হয় এই অ্যাসিটাইল কোয়েতে। এইটাকে ভাঙা হয়, ভেঙে এই 3টা জিনিস আসে। কিভাবে ভাঙা অত জানার কাজ নাই। 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোয়ে আসে। দেখো এখানে বলতেছে এই যে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, আমি কিন্তু ডাইরেক্ট 2 অণুর হিসাব দেখাইছি। 1 অণু থেকে একটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা 2 অণু থেকে কয়টা পেলাম? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADH2। 1 অণু থেকে তাহলে কয়টা পাবো? একটা কার্বন ডাই অক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে আর একটা NADH2। এই পাশে আরেক অণু পাইরুভিক অ্যাসিডটাকে ভাঙে, আরেকটা কার্বন ডাই অক্সাইড অণু, আর একটা অ্যাসিটাইল কোয়ের অণু, আর একটা NADH2 এর অণু। ঠিক গেল। এবার এই যে পাইরুভিক অ্যাসিড থেকে আমি অ্যাসিটাইল কোয়ে পেলাম না 2 অণু, এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমি এবার ক্রেবস চক্রের ভিতরে ঢুকে যাব। ক্রেবস চক্র কি হবে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু এই যে অ্যাসিটাইল কোয়ে, এটা আমি ক্রেবস চক্রকে দেখাচ্ছি। এটা ভাঙবে, ভাঙে কি হবে জানো? এখান থেকে প্রতি অণু থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, টোটাল 4 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। 6 অণু NADH2 পাওয়া যাবে। 2 অণু FADH2 পাওয়া যাবে। 2 অণু GTP পাওয়া যাবে। 3টা নতুন জিনিস জানলাম। একটা হচ্ছে NADH2,
FADH2 আর GTP। আমি এইভাবে রাখি এখন। হ্যাঁ, আমরা এখন তো ভাঙতেছি না, আমি তো পাবো কি? আমি কি বিক্রিয়া যখন দেখছিলাম তখন কোথাও দেখছি ATP বাদে অন্য কিছু আছে? FADH2 NADH2 এগুলো আছে? তাহলে নিশ্চিন্ত থাকো, এই যে কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেছি আমি অলরেডি, পানি আমি অটোমেটিক্যালি পাচ্ছি এখান থেকে। আর এই যে 38 অণু ATP, আমি এই পর্যন্ত ATP পাইছি খালি কয় অণু? 2 অণু ATP পাইছি, বাকি সব হয় NADH2 না FADH2 না GTP তে পাইছি। এগুলো কিন্তু ATP তে কনভার্ট হবে। কিভাবে কনভার্ট হবে পরের স্লাইডে দেখাচ্ছি। এতটুকু বুঝছি কিনা আশা করি তোমরা বুঝছো, কমেন্টে জানাই দিও বুঝছো কিনা। সো এই যে ক্রেবস চক্র, এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড গেল। আমি কিন্তু এখান থেকে দেখাইছি এইরকম, এটাকে ভাগ 2 দাও, এটাকে ভাগ 2 দাও, এটাকে ভাগ 2 দাও, এটাকে ভাগ 2 দাও, তাহলে প্রতি অণু থেকে পাবো কয়টা? কার্বন ডাইঅক্সাইড পাবো 2 অণু, NADH2 পাবো 3 অণু, FADH2 পাবো 1 অণু, GTP পাবো 1 অণু না, তাই না? আমি 2 অণুর হিসাবে একবারে দেখালাম, দুইবার করে কোন দুঃখে লিখবো, তাই না? তাহলে এই চিত্রটা এখন রাখতে পারবা না নিজে নিজে, মনে করবো একটা একটা ধাপ, দুই পাশে 1 অণু করে হিসাব করে দেখাতে পারবে, ব্যাস শেষ। আর মধ্যে এই উৎপন্ন যা হবে সব মধ্যে চলে যাবে, বাইরে আর কিছু থাকবে লাগবে না। এখন এই যে ধাপ দেখাচ্ছে, দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই। আচ্ছা, এখন একটু দেখাই। আমি 3টা দেখাইছি, কিন্তু ইলেকট্রন প্রবাহতন্ত্র কি দেখাইছি? কোথাও এখনো ইলেকট্রন প্রবাহতন্ত্রের কথা বলিনি। ইলেকট্রন প্রবাহতন্ত্রতে কিছু উৎপন্ন হয় না, ঠিক আছে? ইলেকট্রন প্রবাহতন্ত্র কি কনভার্টার হিসেবে কাজ করে। এই যে 3টা আমি NADH2 FADH2 GTP পাইলাম, এগুলো সব এই NADH প্লাস H প্লাস NADH প্লাস H প্লাস, মানে আবার FADH প্লাস H প্লাস আর GTP বা NADH প্লাস H প্লাস তোমাদের বইয়ে দেওয়া আছে, লিখবা না তোমরা লিখবা NADH2, প্রশ্ন হয়তো NADH প্লাস H প্লাস থাকবে, তাই আমি লিখে দিলাম FADH2। সিকিউএ লিখলে এই 3টা লিখলাম। এইগুলো সব ATP তে কনভার্ট হবে। বলছিলাম না যে আমার বিক্রিয়া যখন আমি দেখলাম জাস্ট ATPর কথা আছে, NADH2 FADH2 এগুলোর কোনো কাহিনী নাই, তাহলে এগুলো থাকবে না, অবভিয়াসলি কনভার্ট হয়ে ATP হয়ে যাবে। এগুলো ATP হবে কোথায়? ETS এ আসে, বিভিন্ন জায়গায় ইলেকট্রন ঘূর্ণনের মাধ্যমে ওই যে এবার শক্তিতে কনভার্ট হয়ে যাবে। এবং বলি ক্রেবস চক্র আমরা কয়টা ধাপ দেখলাম? টোটাল ধাপ দেখলাম 4টা। গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিসটা অর্থাৎ এই 1 নাম্বার ধাপটা, এটা কই ঘটে? সাইটোপ্লাজম। আর এই যে বাকি 3টা ধাপ, এই 3টা ধাপই ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ঠিক আছে? এটা মনে রাখো কোষের। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু শক্তিঘর বলা হয়। কেন শক্তিঘর বলা হয়? 2 অধ্যায়েও তোমরা এটা পড়ছো। এটা দেখা লাগবে, হয়ে গেছে। এই যে এখন আমি বলি যে এই NADH2, এই যে এই NADH2, এই FADH2 আর GTP এগুলো ভাঙবে যে কোনটা থেকে কিভাবে ATP পাবো সেটা বলি। সবগুলা ভাঙে কিছু নির্দিষ্ট পরিমাণে ATP পাওয়া যায়। যেমন 1 অণু NADH2 ভাঙে 3 অণু ATP পাবো, 1 অণু FADH2 ভাঙে 2 অণু ATP পাবো, আর 1 অণু GTP ভাঙে 1 অণু ATP পাবো। মানে হচ্ছে GTP is equals to ATP বলা যাবে। হ্যাঁ, আবার NADH2 equals to 3 অণু ATP বলা যাবে, আর FADH2 সমান 2 অণু ATP বলা যাবে। অবশ্যই প্রতি 1 অণুর জন্যই এখানে বলতেছি। হ্যাঁ, এটা মনে রাখো। তো আমার এই 3টা পয়েন্ট মনে রাখলে এবার আমি কনভার্ট করে দেব। ছকটা দেওয়া আছে, এই ছকটা কিন্তু সিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য 3 স্টার, এমসিকিউ এর জন্য 2 স্টার। এমসিকিউ এ আসে গ্লাইকোলাইসিসে কি হবে? গ্লাইকোলাইসিসে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম, 2 অণু NADH2 পেলাম, আর 4 অণু ATP পেলাম। ব্যয় হবে কি? ওই যে গ্লুকোজ প্রতি ধাপে যে বিক্রিয়ক সেটা ব্যয় হয়ে যাবে পরের ধাপে যায়। তাহলে প্রথম ধাপে আমি প্রথমে বিক্রিয়ক ছিল কে? C6H12O6 না, এটা ভাঙলো না, তো এই C6H12 এখন প্রথম ধাপে এসে ব্যয় হয়ে যাবে। আর 2 অণু ATP ব্যয়িত, সেটা আমরা ছবিতে দেখছিলাম। তাহলে থাকলো কি?
2 অণু NADH2 আর 4 অণু থেকে 2 অণু গেলে আর 2 অণু ATP, এই যে 2 অণু ATP পেলাম। 6 অণু থেকে আমদানি হলো স্যার বা ভাই যাই বলেন। সো এই যে 1 অণু NADH2 মানে হচ্ছে 3 অণু ATP। NADH2 আছে কয় অণু এখানে ছবিতে দেওয়া 2 অণু, তাহলে 2 অণু থেকে আমি কয় পাবো 6 অণু ATP। শেষ। আবার পরে ধাপে অ্যাসিটাইল কোয়েতে গিয়ে এই যে পাইরুভিক অ্যাসিড পেলাম, এটা আবার বিক্রিয়া করবে করে 2 অণু অ্যাসিটাইল কোয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2 পাবো। তো কার্বন ডাইঅক্সাইড তার ভাঙার কোনো কিছু নাই, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়কে আছে, তাই মূল বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ছিল, তাই কার্বন ডাইঅক্সাইডের মতোই থাকুক। ভাঙবে NADH2, ভাঙে ATP তৈরি হলো, আবার 2 অণুই ছিল 6 অণু ATP তৈরি হলো। আর এই যে এই ধাপে বিক্রিয়া করলো পাইরুভিক অ্যাসিড, এবার এটা ব্যয়িত বস্তু হয়ে গেল। ক্রেবস চক্রেশন উৎপন্ন হলো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। এখানে ব্যয় হবে কি আগের ধাপে যে গ্রহিত বস্তু সেটা এবার ব্যয়িত বস্তু হয়ে যাবে। তো এই বিক্রিয়া করলো কে অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করলো, তাই এবার অ্যাসিটাইল কোয়েটা ব্যয়িত বস্তু। আর বাকিগুলো কনভার্ট হয়ে গেল যে কি 6 অণু NADH2, 3 6 18 অণু ATP, 2 অণু FADH2, 2 2 4 অণু ATP আর 2 অণু GTP মানে 2 অণু ATP একটা একটা করেই। আর 4 অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকবে। আর 4 অণু 2 অণু 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আমার বিক্রিয়ায় উৎপন্ন হয়েছিল 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আর কি উৎপন্ন হয়েছিল 38 অণু ATP। 38 অণু ATP পেয়ে গেছি, কই 38 অণু পেলাম 6 অণু আর 2 অণু 8 অণু, 8 আর 6 কত 8 আর 6 14 অণু, 14 আর এখানে 24, 14 আর 24 38 অণু। শেষ। অবাধ শ্বসন, অবাধ শ্বসনের দুইটা ধাপ জাস্ট, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এটা বোঝানোর তেমন কিছু নাই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এই ধাপটা মূলত হচ্ছে গ্লাইকোলাইসিসটা। গ্লাইকোলাইসিস মানেই এটাকে গ্লাইকোলাইসিসই বলা হচ্ছে। গ্লাইকোলাইসিসে যা যা হয় তাই হবে। পাইরুভিক অ্যাসিডের জারণ মানে এই গ্লাইকোলাইসিসে যে উৎপন্ন হলো না পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় না, সেই মানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, সেই পাইরুভিক অ্যাসিডটা এখানে বিজারিত হয়ে যায়, হয়ে নিটে 2 অণু ATP তৈরি করে, 2 অণু ATP তৈরি করতে পারে, সেটাই জাস্ট বলতেছে। আর কিচ্ছু দরকার নেই অবাধ শ্বসনে, বই রিডিং পড়বা দেখবা এতটুকুই লেখা আছে, আর কিচ্ছু নেই। এবার শ্বসনের বাহ্যিক প্রভাবকের ভিতরে কি কি আছে, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কোনটা কি একবার রিডিং পড়লে হয়ে যাবে, দরকার নাই। এই প্রভাবকগুলোর ক্ষেত্রে বিশেষ করে বাহ্যিকের ক্ষেত্রে হয় সমানুপাতিক সম্পর্ক, মানে বাড়লে বাড়বে কমবে কমবে, অথবা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, মানে কমলে বাড়বে আর বাড়লে কমবে। এই দুই সম্পর্ক দিয়ে সবগুলো ডিফাইন করতে পারবা, দেখে নিও তোমরা। অভ্যন্তরীণ প্রভাবক দেওয়া আছে, এগুলো বই থেকে রিডিং পড়বা। শ্বসনের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব সালোক সংশ্লেষণের গুরুত্বের ভিতরে আমি বলছি অলরেডি। শ্বসনের গুরুত্ব কি, শ্বসনের গুরুত্ব হচ্ছে একটা হচ্ছে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। একটা প্রথম গুরুত্বই হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিভাবে ভারসাম্য রক্ষা করে আমি কিন্তু আগের বার বলে আসছি, সালোক সংশ্লেষণের গুরুত্বের অংশে যাও তোমরা দেখতে পাবা, আমি বলে আসছি অলরেডি যে কিভাবে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। এখানেও কিন্তু সালোক সংশ্লেষণের বিক্রিয়া দিয়ে বোঝাইছি, এখানে আর বোঝানোর দরকার নেই। 2 নাম্বার ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে কোষ বিভাজনে, বিভাজনে গুরুত্বপূর্ণ। কিভাবে দেখো, যে কোনো কাজের জন্য শক্তি লাগে। ধরো এটা একটা কোষ, এই কোষটা বিভাজিত হয়ে ধরো 2টা কোষ হতে হবে। এখন এই যে 2টা কোষ হতে হবে, কোনো না কোনো পাওয়ার না হলে কি এই যে বিভাজনটা হচ্ছে, একটা কাজ চলতেছে, কাজ চলতে হলে কাজ চলতে শক্তি লাগে না? আর শক্তি আমাদের জীবদেহে আসার উৎসই হচ্ছে C6H12 খাবার থেকে আসে আমাদের শক্তি। আর এই খাবারটা কিসে কনভার্ট হয়, শক্তি এটিপিতে তৈরি হয়। আমি সরাসরি খাবার থেকে শক্তি পাই না, এটিপি যখন হয় তখন এটিপিটাকে শক্তি হিসেবে ইউজ করতে পারি, তো শক্তি হিসেবে লাগে। আর এটিপি আমি কই পাই, এটিপিটা আমার এই খাবারটাকে ভেঙে পাই আমি এটিপি। আর এই খাবারটা ভেঙে এটিপিটা আমি কখন পাই, যখন আমার শ্বসন প্রক্রিয়াটা হয় তখন। এই জন্য শ্বসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। একটু ডিরেকশন চেঞ্জ করে দিলে এই প্যাঁচ শেষ। আর কি, পাউরুটি ফুলাতে, পাউরুটি ফুলাতে যে শ্বসনে উৎপন্ন যে অক্সিজেন লাগে, আবার দুগ্ধজাত শিল্প আছে না, বিভিন্ন দুগ্ধজাত শিল্প, সেখানে এই যে আমাদের অবাধ শ্বসনটা লাগে তখন কি, এই যে অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। সো সেই ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু দুগ্ধজাত শিল্পে গিয়ে আমাদের ইউজ হবে।
আর দরকার আছে, এটার গুরুত্ব নাই। বহু নির্বাচনীতে চলে আসছি। C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? আমি প্রতিটা প্রশ্নের জন্য আমি দর্শন করায় নিয়ে আসবো আমার ধাপগুলোকে। এই যে C4 গতিপথের প্রথম উপাদান কি? এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 4 কার্বনের যৌগ। পড়াইছি, আমার পড়ানোর ভিতরে না, চলে আসো। এই যে C4 গতিপথের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিনা 4 কার্বনের যৌগ। আর কিছু দরকার আছে? দরকার নাই, শেষ। উদ্ভিদ কোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়? শর্করা জাতীয় খাদ্য মানে যে C6H12O6, এটা কোথায় সঞ্চিত হয় বলো তো? এটা সাধারণত আমাদের ক্লোরোপ্লাস্টের কাছাকাছি সঞ্চিত হয়, ঠিক আছে? গেল। তারপরে অ্যাডিনোসিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়, এডিপি তৈরি করলো। এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি করলো। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া প্রথম ধাপে কয়টি ফসফেট অংশগ্রহণ করে? প্রথম ধাপে কয়টি ফসফেট উৎপন্ন? অ্যাডিনোসাইনের সাথে একটা ফসফেটই তো উৎপন্ন করছে, তারপরে এডিপি হয়েছে, তারপরে আরেকবার গেল, এটিপি হলো একটা, শেষ। ইস্টের শ্বসনের ফলে অ্যালকোহল এবং এক ধরনের গ্যাস উৎপন্ন হয়, যার কারণে রুটি ফেপে যায়। এই গ্যাসটার নাম কি? এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ফলে শিল্পক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তো রুটি ফেপার জন্য দায়ী কোনটি? যে কার্বন ডাইঅক্সাইড, শেষ। ইস্টের সংগঠিত শ্বসন প্রক্রিয়ায় ধাপগুলো হলো গ্লাইকোলাইসিস, হ্যাঁ হয়। ক্রেবস চক্র অবশ্যই হয় না, অবাধ শ্বসনে ক্রেবস চক্র নয়। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়। তাহলে 1 আর 3 হবে উত্তর। এটা হচ্ছে অবাধ শ্বসনের ধাপকে বোঝাচ্ছে। অবাধ শ্বসনের ধাপ আমি মাত্র পড়াইছি, দেখে আসো। এই যে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বলে আসছি আমি। গ্লাইকোলাইসিসের কথা পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি। পরের প্রশ্ন, জীবনী শক্তি হলো এমন একটি কৌশল যার মাধ্যমে জীব তার দেহে শক্তি উৎপাদন করে, শক্তি ব্যবহার করে, শক্তি নির্গমন করে। অবশ্যই সবগুলোই করে। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র কই সংঘটিত হয় বলো তো? ক্রেবস চক্র কত নাম্বার? 3 নাম্বার। এটা কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদ দিয়ে, অর্থাৎ 1 নাম্বারটা বাদে বাকি 2, 3, 4 অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 3টাই কই হবে? মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। ব্যাস, আর কাহিনী নাই। সালোক সংশ্লেষণের স্বাভাবিক গতিতে ঘটার আদর্শ তাপমাত্রা কত? তার মানে 22 থেকে 35 দিকে আসছি। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখো, আমার খালি এগুলো ভুল হয়। হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কি পরীক্ষা করা হয়? হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কি পরীক্ষা করা হয়? হাইড্রিলা উদ্ভিদ দিয়ে সালোক সংশ্লেষণ, ব্যাপন, বিশ্বপন, শোষণ। সম্ভবত এটা শ্বসন হবে উত্তর। তোমাদের প্র্যাকটিক্যালের ভিতরে দেওয়া আছে, একটা প্র্যাকটিক্যালে দেওয়া আছে এটা প্রশ্নটা। প্র্যাকটিক্যাল শ্বসনের একটা প্র্যাকটিক্যাল আছে, তো এটা শ্বসনই হওয়ার কথা। তাও তোমরা শিওর হয়, আমার ভুল হতেই পারে। ক্যালভিন চক্রে অস্থায়ী কি তৈরি হয়? 6 কার্বনের কার্বন 6 এর অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়েছিল না? কিটো অ্যাসিড তৈরি হয়েছিল না রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে? 1,5 ডাই ফসফেট সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়েছিল। সো এটা হবে কিটো অ্যাসিড। শেষ, এমসিকিউ শেষ। এখন আসি কিছু জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো অবশ্য এক জায়গা থেকে সংগৃহীত, মানে বোর্ড অ্যানালাইসিস প্রশ্ন তো নিজে নিজে বানানোর ক্রেডিট নিয়ে তো লাভ নাই, তাই না? এক জায়গা থেকে আমি সংগ্রহ করছি, বোর্ড অ্যানালাইসিস পেয়ে গেছি সাথে, তাই এখানে বসাই দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জৈব মুদ্রা কি বা বায়োলজিক্যাল কয়েন, ইংলিশে হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। এগুলো আমি পড়াবো না। ফটোলাইসিস আমি পড়াইছি, জৈব মুদ্রা পড়াইছি, ফসফোরাইলেশন আমি পড়াইছি। অ্যাডিনোসিন কি? অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার, রাইবোজ বা পেন্টোজ সুগার, এই দুইটা মিলে অ্যাডেনোসাইন বলে দিবা। জীবনী শক্তি কি? এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের প্রথম পৃষ্ঠাতেই দেওয়া আছে, মানে অধ্যায়ের প্রথম পৃষ্ঠাতে এটা দেওয়া আছে। তো এটা আর বলার কিছু নাই। আরও প্রশ্ন দেওয়া আছে এরকম, এর ভিতরে যে শ্বসন কাকে বলে, যেগুলো বোর্ড বেশি রিপিট হয়েছে সেগুলো বেশি দেখবা। C3 উদ্ভিদ কাকে বলে, এটা হাইলি ইম্পর্ট্যান্ট একটা শ্বসনিক বস্তু, শ্বসন, এগুলো সবই গুরুত্বপূর্ণ। পানির ফটোলাইসিস কি বলে? পানির ফটোলাইসিস এটা আগেই গেছে, দরকার নাই। এটিপি কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালোক সংশ্লেষণ কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তো
এর বাইরে আর দরকার নাই। তারপরে শ্বসনিক বস্তু কাকে বলে, এটা আগে একবার আসছে, দরকার নাই। ডিফসফোরাইলেশন কাকে বলে, লাগে না বেশি একটা, লাগতে পারে আবার অনেক সময়। মৌল বিপাক কি, এটা লাগবে না। ফসফোরাইলেশন কি, এটা অলরেডি আসছে একবার, রিপিটেড প্রশ্ন হয়ে গেছে, কেটে দাও। ফটোলাইসিস কি, আগেও আসছে, রিপিটেড প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অবাধ শ্বসন কাকে বলে, এটা তেমন একটা লাগে না। আত্তীকরণ শক্তি কাকে বলে, এটাও এখন আর নাই বইয়ের ভিতরে। ফটোফসফোরাইলেশন কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে এএমপি এর পুরো রূপ কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম আরো কিছু প্রশ্ন আছে, তোমরা দেখবা যে বোর্ড রিপিটিশন যেটা বেশি হয়েছে সেটাই কিন্তু মেইনলি গিয়ে ইম্পর্টেন্টের কাতারে কিন্তু ওইটাই গিয়ে পড়ে, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নিও। এগুলা কি অনুধাবন। এবার অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে যদি আমি বলি যে নোটে গাছকে কেন বলা হয়, এটা একটা। এটিপি কেন জৈব শক্তি, এটা একটা। আরেকটা হচ্ছে পাউরুটি, এই যে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কেন সালোক সংশ্লেষণ বেশি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে বিকালবেলা উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কমে কেন, এটা একটা গুরুত্বপূর্ণ। রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনীয় কেন, এটা ইম্পর্টেন্ট। আমি বলছিলাম কেন রিচার্জেবল ব্যাটারির বই উল্লেখ করা নাই, ভালোভাবে ঠিকঠাকভাবে উল্লেখ নাই রিচার্জেবল ব্যাটারির কনসেপ্টটা, বাট আসে। এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন, হাইলি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের টেস্টের ভিতরে আসার মতন একটা প্রশ্ন এটা। ক্যালভিন চক্রকে C3 চক্র কেন বলা হয়, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আরও আছে C4 উদ্ভিদ বলতে কি বোঝো, আসতে পারে। C3 C4 এর ভিতরে দুটা পার্থক্য, এটা হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, কম টাইম আসছে কিন্তু আসার মতন একটা প্রশ্ন। অ্যামারেন্থাসকে কেন C4 বলা হয়, এটা আসার মতন একটা প্রশ্ন। আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো দাগায় দিচ্ছি, তোমরা জাস্ট পড়ে যাও। অনুধাবন গেল, এবার প্রয়োগ উচ্চতর দক্ষতা আসো, আমি খালি ধরায় দেবো। ক নাম্বার বলতেছে যে উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে এক্স কই, এক্স এখানে। সূর্যালোকের উপস্থিতিতে পানি গেল, অক্সিজেন বের হলো। এই যে থাইলাকয়েডের ছবিটা চিন্তা করো, এই যে থাইলাকয়েডের একটা ছবি ছিল শুরুতে আমরা দেখলাম না, বইয়ের একটা ছবি। এই যে পানি ঢুকতেছে, অক্সিজেন বের হচ্ছে, ক্যালভিন চক্র হচ্ছে। সো ওখানে ওই ক্যালভিন চক্রই বোঝাচ্ছে। সো এই যে ক্যালভিন চক্র, এখানে কি উৎপন্ন হয়, শর্করা উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়, তাহলে এখানে আলোক নির্ভর প্লাস C3 দুইটাই কিন্তু এই এক্স এর ভিতরে আনা লাগবে। তার মানে শর্করা প্রস্তুতিও হচ্ছে, তৈরিও হচ্ছে, দুইটাই বলা লাগবে। আলোক নির্ভরের কথা অল্প আসবে, C3 কিন্তু মেইনলি প্রাধান্য পেয়ে আসবে। ওয়াই সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতে গুরুত্বপূর্ণ। তো ওয়াইটা কই সংঘটিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়ায়। সো জীবজগতে গুরুত্বপূর্ণ মানে শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করতে বলতেছে, মানে গুরুত্বপূর্ণ বলতে এখানে শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব, এই যে আমি 4-5টা পয়েন্ট লিখে দিয়ে আসলাম না। তাহলে দেখো আমি কিন্তু সব আমার কনসেপ্টের ভিতরে করাইছি। সো এখানে তোমরা বাধার মতন কিচ্ছু নেই। এই শ্বসনের গুরুত্ব পড়াইছি না, এই যে 4টা পয়েন্ট লিখেও দিছি অলরেডি। এই 4টা পয়েন্ট ব্যাখ্যা করলেই তো মেলাখানি হয়ে যাবে, দরকার আছে আর নাই। গেল, এই প্রশ্নের উত্তর শেষ। দুটো প্রক্রিয়া দেখাইছে, একটা সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আর এটা হচ্ছে কি শ্বসন। 1 নং বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি পাওয়া যায়। এই যে 1 অণু গ্লুকোজ, এটাকে ভাঙবো, ভাঙে কত অণু এটিপি পাবো, 38 অণু এটিপি পাবো না লাস্টলি। তার মানে 4টা ধাপ, শ্বসনের হিসাব ছক দেখাবা। হিসাব সহ বলছে না, তাহলে ছক দেখা দিবা, ব্যাস শেষ। 1-2 প্রক্রিয়া দুটি তুলনামূলক পার্থক্য, তার মানে শ্বসন ভার্সাস সালোক সংশ্লেষণ। তো এই দুইটা প্রক্রিয়ার ভিতরে আমরা পার্থক্য দেখাই দেবো, ব্যাস শেষ। পরেরটা, সবুজ উদ্ভিদ আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এক বিশেষ প্রক্রিয়া গ্লুকোজ তৈরি করে, সালোক সংশ্লেষণ। জীব উক্ত গ্লুকোজ জৈব রাসায়নিক প্রক্রিয়া জারিত করে শক্তি উৎপন্ন করে, শ্বসন। উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি সাইটোপ্লাজমিক ধাপের ব্যাখ্যা করো, তার মানে হচ্ছে জাস্ট গ্লাইকোলাইসিসের ব্যাখ্যা। ছোট্ট হয়ে গেল প্রশ্নটা। প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত।
উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে প্রথম প্রক্রিয়াটা অর্থাৎ সালোক সংশ্লেষণ এর গুরুত্ব, এটাই ঘ নাম্বারে চাইছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো। তো সালোক সংশ্লেষণের গুরুত্ব আমি দেখায় আসছি অলরেডি। কই 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 বাবা তুই কই, এই তো এইখানে সালোক সংশ্লেষণের গুরুত্ব আমি ব্যাখ্যা করে আসছি। এটা আর বেশি পড়ার দরকার নাই, সালোক সংশ্লেষণের যে কটা কথা বলছি বারবার কিচ্ছু আসবে না। লাস্ট প্রশ্ন, এক্স ও ওয়াই তৈরি প্রক্রিয়া দুটির মধ্যকার বৈসাদৃশ্য। এটিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করবে, আর ওয়াই ফুলকলুষিতে কার্বন ডাই অক্সাইড। প্রক্রিয়া দুটির, আচ্ছা ফুলকলুষিতে এটা ঘটা কি শ্বসন, শ্বসনের প্রতিনিধিত্ব করার এটিপি তৈরি হয় কিভাবে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণে এটিপি তৈরি, সালোক সংশ্লেষণে। আর জেড প্রক্রিয়াটি বেশ কিছু বিশেষ ধাপের মাধ্যমে হয়, যে ওয়াই থেকে জেডে উৎপন্ন হওয়া এনার্জি, জেড বোঝাচ্ছে এটা তোমার তাহলে শ্বসনের ধাপ। তো এই দুটো মনে রাখলেই কাহিনী ব্যাস শেষ। তো ভাই সকল আজকের মতো খতম, আজকের মতো শেষ, আর কিছু নাই। মেলাক্ষণ ক্লাস নিছি যে ভাই, আধা ঘন্টা 40 মিনিট হওয়া সম্ভব না। মেলাক্ষণ সময় খাইছি তোমাদের, ব্যাপার না। ভালো হয়েছে আশা করি ক্লাসটা। আমারই তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ওকে, থ্যাংক ইউ।